ভোট দিই ঠিকই, আমরা কিছু পাই না। আমাদের জন্য কি করলো? কেউ কিছু করলো না। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক 24 ঘন্টা আগেই ইভিএম কারচুপির অভিযোগ সামনে এসেছিল। ইভিএমে বোতাম টিপলে বাড়তি ভোট চলে যাচ্ছে বিজেপির ঝুলিতে। ভিভিপ্যাট স্লিপের গুনতি যা দেখাচ্ছে তার সঙ্গে মিলছে না ভোটযন্ত্রের ফল। কেরলের কাসারগড় কেন্দ্রের 4টি ইভিএম পরীক্ষার সময় ঠিক এমনই গরমিল সামনে আসে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইভিএম ভিভিপ্যাট মামলার শুনানিতে এই ঘটনার উল্লেখ করেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটের আইনজীবী প্রশান্ত ভূষণ। তারপর এই অভিযোগ দ্রুত খতিয়ে দেখতে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে মৌখিক নির্দেশ দিয়েছিল। বিরোধীরা অনেক আগেই প্রশ্ন তুলেছিলেন যে মোদি সাহের আপকি বার 400 পারের স্লোগানের ভরসা কি এই ইভিএম কারচুপি? এবার তাদের সন্দেহও একটা বাস্তব ভিত্তি পেল। শুধু তাই নয়, এই ঘটনা আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন আবার উস্কে দিল। 2004 লোকসভা ভোটে ইভিএম চালু হয়, বাতিল হয় পুরনো ব্যালট পদ্ধতি। ইভিএম অর্থাৎ বৈদ্যুতিক ভোটযন্ত্রের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনা চালু হওয়ার পর থেকে এই পদ্ধতির স্বচ্ছতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সে সন্দেহের অবসান কিন্তু আজও হয়নি, কারণ এই ব্যবস্থাটা পুরোটাই সফটওয়্যার নির্ভর। আর সফটওয়্যার কারচুপি করে ভোটের ফলাফল শাসক দলের পক্ষে নিয়ে যাওয়া খুব সহজেই সম্ভব। এক কথায় পুরো ব্যবস্থাটাই অস্বচ্ছ। ভোটার যে চিহ্নে বোতাম টিপেছেন সেখানেই ভোট পড়ল কিনা এর মাধ্যমে তা যাচাই করা সম্ভব, কিন্তু সকল ভোট কেন্দ্রেই এই ভিভিপ্যাট মেশিন রাখা হয় না। কিছু ভোট কেন্দ্রে স্বচ্ছতার নমুনা পরীক্ষার জন্য এই যন্ত্র রাখা হয়, কিন্তু ইভিএম কারচুপি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে 100% ভিভিপ্যাটের ব্যবস্থা করা এবং ওই মেশিন থেকে পাওয়া স্লিপগুলো গণনার সময় ইভিএমে প্রাপ্ত ভোটারের সাথে মিলিয়ে দেখা খুবই প্রয়োজন। কিন্তু ইলেকশন কমিশন এ ব্যাপারে কিছু উচ্চবাচ্য করছে না। উল্লেখ্য, ইউরোপের অধিকাংশ দেশই ইভিএম এর বদলে ব্যালটে ফিরে এসেছে। ফলে বোঝাই যাচ্ছে বৈদ্যুতিক ভোটযন্ত্র প্রশ্নের ঊর্ধ্বে নয়। কেরলের ইভিএম গরমিলের ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও আজ প্রশ্নের মুখে। মোদী সরকার আইন পাল্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনারদের মনোনীত করার নিয়মও পাল্টে দিয়েছে। নতুন আইনে যে 3 জনের কমিটি দেশের নির্বাচন কমিশনারদের মনোনীত করবেন, সেই কমিটির 2 জনই হচ্ছে সরকার পক্ষের লোক। এবারে 3 জন মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে 2 জনকে এই নতুন আইন মেনে সরকার নিজের পছন্দের লোককে মনোনীত করেছে। ফলে ভোটারদের একাংশের মধ্যে নির্বাচন কমিশনারের ওপর আস্থা ইতিমধ্যেই তলানিতে নেমেছে। কিন্তু ভালো মন্দ বিচার করে নির্বাচনে স্বাধীনভাবে প্রার্থী বাছার সুযোগ দেশের কজন নাগরিক পাচ্ছে? একজন রাজনৈতিকভাবে সচেতন সুনাগরিকই পারে এই কাজটা করতে। দেশের সত্যনিষ্ঠ সংবাদ মাধ্যমই পারে দেশের নাগরিকদের সামনে প্রকৃত সত্য তুলে ধরতে, তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে। সেই জন্য সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা পিলার বলা হয়ে থাকে। দুঃখের হলেও সত্যি যে আজকের দিনে মূলধারার সংবাদ মাধ্যমগুলির মালিকানা আদানি আম্বানির মতো পুঁজিপতিরা কুক্ষিগত করেছে। এইসব তথাকথিত গদি মিডিয়া আজ মোদী সরকারের ঢাক পেটাচ্ছে। এক কথায় মূলধারার মিডিয়াগুলো সরকারের হাতে জনগণকে মগজ ধলাই করার মেশিনে পরিণত করেছে। ভোটাররা নিজের ভালো মন্দ বিচারের বোধ হারিয়ে ফেলেছে। দ্বিতীয় ভূমিকা হচ্ছে টাকার। নির্বাচনে টাকা একটা মস্ত বড় ভূমিকা পালন করে চলেছে। আজ জনমত পণ্যে পরিণত হয়েছে। টাকার যোগান থাকলে তা সহজেই কেনা যায়। দেশের বিভিন্ন সংস্থা ভোটের আগে জনমত সমীক্ষা করে থাকে। অভিযোগ উঠছে শাসক দল এইসব সংস্থার থলিতে গোপনে কোটি কোটি টাকা ঢেলে তাদের পক্ষে কৃত্রিম জনমত তৈরির চেষ্টা করছে। নির্বাচনে বর্ণাঢ্য রোড শো, মিটিং মিছিলে লক্ষ লক্ষ টাকা দিলে ভোটারদের মন জয় করার চেষ্টা অনবরত চলছে। সবশেষে ভোটারদের মধ্যে দেদার টাকা মদ মাংস বিলিয়ে জনমত তাদের পক্ষে আনা এই গণতন্ত্রের উৎসবের চিরাচরিত প্রথা। সব শাসক দলই এটা করে থাকে নিজ নিজ ট্যাকের জোর অনুসারে। এরপরও যাদেরকে পক্ষে আনা গেল না তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয় মাসেলম্যান অর্থাৎ মস্তান বাহিনীকে। তারা বোমাবাজি করে ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি করে। এতে কাজ না হলে বুথ দখল করে। এবার প্রশ্ন উঠছে, বছর বছর ভোট দিয়ে মানুষের আখেরে কি কিছু লাভ হচ্ছে? শুনুন এই নিয়ে কি বলছেন আজ খেটে খাওয়া মানুষগুলো। এই কাজে আসছি, রঙের কাজে, কোনোদিন কাজ হচ্ছে কোনোদিন হয় না। সপ্তাহে 3 দিনও হয়, 4 দিনও হয়। এতে তো সপ্তাহে আমার সংসার চলে না। আমরা ভোট দিই ঠিকই, আমরা কিছু পাই না। না, আমাদের কিছু উন্নত হয়নি। যাদের আছে তাদের দিচ্ছে, আর যাদের নেই তারা কি পাচ্ছে? আমি তো কিছুই পাইনি। কী করবো, পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছাইছে যে এই কাজে বাধ্য হয়ে করতে হচ্ছে। সপ্তাহে ওই 4 দিন কাজ পাই।
আমরা তো গরিব মানুষ, লোকের বাড়ি ভাড়া থাকি, এখন কাজবাজ না হলে সংসার চলবে না, সেই জন্যই কাজবাজ করতে হয়। ওই কোনোরকমভাবে চলছে। বাবার একটু জমি আছে তাতে চলছে, আর একটা কোম্পানিতে কাজ করি তাতে কিছু চলছে, এদিক ওদিক করে চলছে। গ্যাস তো ভরার পয়সা লাগে, পয়সা তো সংসার চালিয়ে পয়সা, গ্যাস ভরার মতো পয়সা জোটে না। আমাদের জন্য কি করলো? কেউ কিছু করলো না। আমাদের জন্য কেউ কিছু করলো? আমরা যা আছি তাই আছি, নিজে কাজ করছি, নিজে খাচ্ছি। কোনো কি চাকরি আছে আমাদের? আজকে হলো তো কালকে হলো না। কী লাভ হবে? আমাদের বড় লোকের লাভ হচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে? গরিবের কি লাভ হবে? আমাদের কিছু লাভ নেই, যা আছে বড় লোকের আছে। এই কারণে আগে তো রেগুলার পাওয়া যেত, এখন সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে মোটেই হয় না। এই অবস্থায় চালিয়ে নিয়ে যেতে হয়। বেকারত্ব সর্বোচ্চ, এর জন্য দেশে শিল্প নেই। ভাতা দিয়ে কোনো দিন মানুষের উপকারিত করা যায় না। 1000 টাকা ভাতা দেওয়ার থেকে যদি 5000 টাকা মাসে ইনকাম করতে পারবে এইসব মহিলাগুলোকে বা আমাদের মতন বা ছেলেদের যদি এরকম একটা কোনো শিল্পের ব্যবস্থা করে দিত, তাহলে আমি আশা রাখতাম যে দেশে কিছু হতো। 76 বছর হলো ভারত স্বাধীনতা পেয়েছে। বারবার ভোটের মাধ্যমে সরকার পাল্টে মানুষ দেখতে পেল দেশের 1% ধনীর হাতে জমা হয়েছে দেশের মোট সম্পদের 40.1%। সবচেয়ে নিচের তলায় থাকা দেশের 50% মানুষের ভাগ্যে জুটেছে মাত্র 6.4% সম্পদ। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান বিশ্বের 125টা দেশের মধ্যে 111তে। দেশের 60% লোকের দৈনিক রোজগার 160 টাকা এবং 30% মানুষের দৈনিক রোজগার 80 টাকা। একেবারে কর্মহীন বেকারের সংখ্যা 32.6 কোটি। এক কথায় বলা চলে, স্বাধীন ভারতে কিছু মানুষের সম্পদ আঙুল ফুলে কলা গাছ, বিপরীতে খেটে খাওয়া মানুষ পরিণত হয়েছে ভিখারিতে। ফলে অনেকেই আজ এই ভোট ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছে না। আর সেটা কি খুব দোষের?